আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি প্রধান উপদেষ্টা তারেক রহমান সপরিবারে ডিনার। প্রধানমন্ত্রীত্বের নিশ্চয়তা কি পেলেন তারেক রহমান? আপনারা ইতিমধ্যেই জানেন যে গতকাল রাতে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমান দু পরিবার একসঙ্গে ডিনার করেছেন। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ছিলেন এবং তার কন্যা দিনা ইউনুস ছিলেন, এবং তারেক রহমানের পরিবারের সদস্যরা যেমন তারেক রহমানের ওয়াইফ ডক্টর জুবাইদা রহমান এবং তার একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এই ডিনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও তার কন্যা দিনা ইউনুসের সঙ্গে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা 1 ঘন্টারও বেশি সময় অতিবাহিত করেন। এই সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। বিএনপি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সপরিবারে ডিনারের আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে স্ত্রী কন্যাকে নিয়ে যমুনায় যান তারেক রহমান। প্রধান উপদেষ্টার সঙ্গে একসঙ্গে ডিনারে অংশ নেন। এদিকে গতকাল বিকেলে রাজধানীর ফরেস্ট সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাজনৈতিক কোনো এজেন্ডা নেই তাতে, শুধুই সৌজন্য সাক্ষাৎ এবং ডিনারের দাওয়াতে অংশ নেওয়া। এর বাইরে কি কোনো রাজনৈতিক আলাপ হয়নি? প্রধান উপদেষ্টা কি তারেক রহমানকে আশ্বস্ত করেছেন বা বলেছেন যে আপনি প্রধানমন্ত্রী আগামীর? এমনটা না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই যে দেখুন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে অ্যাক্ট করছেন, যে ভূমিকা পালন করছেন, তাতে মনে হচ্ছে যে বাহ্যিক দৃষ্টিতে যে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনকি প্রশাসন, সেনাবাহিনী, আর্মি, পুলিশ সবাই অ্যাক্ট করছে যে প্রধানমন্ত্রী আগামীতে হতে যাচ্ছেন তারেক রহমানে। কিন্তু আসলে কি হচ্ছে? আসলে যা হচ্ছে তা আমার কাছে মনে হচ্ছে এটা আমরা 12 ফেব্রুয়ারির পরে আমরা মেলাবো যে আসলে কি ঘটনা ঘটতে যাচ্ছে। আসলে নির্বাচন সামনে রেখে যেভাবে ছক কষা হচ্ছে, তাতে আগামী এই যে নির্বাচনটা হতে যাচ্ছে সেটা একদম বাংলাদেশে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে সাম্প্রতিক কালে, একদম নির্বাচনের ভোট গ্রহণ শেষ পর্যন্ত ভোট গণনারও একটি বড় অংশ জুড়ে বিএনপি ছাত্র দল মনে করেছে যে তারা বিপুল ভোটে বিজয়ী হবে। কিন্তু চূড়ান্ত ফলাফল যখন এলো তখন আশাহত হতে হলো। ছাত্র সংসদে কোনো জায়গায় ছাত্র দলের কোনো স্থান হলো না। একচেটিয়া ভাবে জামাতের ছাত্র সংগঠন, ছাত্র শিবির সংসদগুলো নিয়ে গেল। বিএনপির তখন কি করা থাকলো? ছক যেভাবে কষা হচ্ছে যে প্রধান উপদেষ্টা শেষ পর্যন্ত বিএনপির প্রতি দেখাবে যে হ্যাঁ আমরা আপনাদের সঙ্গে আছি, হ্যাঁ তারেক রহমান আপনাকে আমরা আগামীতে প্রধানমন্ত্রী বানাবো। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে যে শেষ পর্যন্ত আচরণটা এমন হবে যে আমরা আপনার সঙ্গে আছি। এবং ভোট গণনা এবার যে অবস্থা হবে, তাতে ভোট গণনা হয়তো সাথে সাথে আমরা সাধারণত সংসদ নির্বাচনের ফলাফল সেই রাতেই পেয়ে যাই, কিংবা সকালের মধ্যে পেয়ে যায়। ওই মধ্যরাতের মধ্যে মোটামুটি একটা ধারণা পেয়ে যায় যে কে বিজয়ী হয়েছে বা কে বিজয়ী হচ্ছে, কে ক্ষমতায় যাবে। এবার এমনটা হতে পারে যে কয়েকদিন ভোট গণনায় লাগিয়ে ফেলানো হতে পারে, এবং এখানে ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার থাকবে, এখানে অনেক কিছু থাকবে। সবকিছু মিলিয়ে ভোট গণনা শেষে হয়তো দেখা যাবে বিএনপি মনে করবে যে হ্যাঁ আমরা তো ক্ষমতায় চলেই যাচ্ছি। ভোট গণনা শেষে দেখা যাবে যে ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়াবহ পরাজয়, এবং এমন পরাজয় যে জামাত জোটের কাছে এমন পরিস্থিতি তৈরি হবে যে বিএনপিকে সরকার গঠনের জন্য প্রয়োজনও হবে না। এবং জামাত গতকালকে যে আসন বন্টন দেখা গেল, তাতে 179 আসন, এই 179 আসনের ম্যাক্সিমাম আসনে জামাত জয়ের টার্গেট নিয়ে মাঠে নেমেছে, এবং জামাত 150-এর অধিক
আসনকে টার্গেট করে, যাতে এমনটাও হয় এককভাবে যদি জোটকে নাও নিতে হয়, এককভাবে যদি সরকার গঠন করতে হয় তাও যাতে গঠন করতে পারে, এমন একটি টার্গেট নিয়ে জামাত মাঠে নেমেছে এবং কাজ করছে, নীরব কাজ করছে। মাঝে মাঝে অনেক কিছু বেরিয়ে আসছে। এই যে পোস্টাল ব্যালট নিয়ে আপনারা দেখছেন যে কলঙ্ক হচ্ছে, লঙ্কা কাণ্ড হচ্ছে। এই পোস্টাল ব্যালট, জাল পোস্টাল ব্যালটের পেছনে কারা যুক্ত আপনারা দেখতেই পাচ্ছেন, ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, এর সঙ্গে জামাত যুক্ত। এবং আসলে আসলে ভাবে ইঞ্জিনিয়ারিং ভোটের নানা রকম আভাস পাওয়া যাচ্ছে। সবকিছু মিলে আগামী ইলেকশন একটা ইঞ্জিনিয়ারিং এর ইলেকশন হবে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে বিএনপি এতদিন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে গেছে। এই যে কোর্ট যে রায় দিয়েছে যে পরবর্তী নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার, তাতে মেনে নিয়েছে। বিএনপি একটা বিশেষ সরকারের অধীনে নির্বাচন করছে। বিএনপি আর একবার খুব বড় ধরনের একটা ধোঁকা খাবে যে অবস্থা সেদিকেই যাচ্ছে। যে কোনো ভাবে আমি বারবারই বলি, শুরুতেই বলেছি যে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হলেও এবার জামাত জোটকে ক্ষমতায় বসানোর একটা ভেতরের ব্লুপ্রিন্ট রেডি, সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী কাজ চলছে, যেগুলো প্রকাশ্য নয়, প্রকাশ্যে দেখা যায় না। জামাত জোট ক্ষমতায় যাবে এবং জামাত জোট তাদের মতো করে সবকিছু সাজাবে। গত 31শে ডিসেম্বর জামাত আমির রয়টার্স একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, তাতে বলেছিলেন যে আগামী নির্বাচনের পর যে সরকার গঠন হবে সেখানে যদি জামাতে ইসলামী থাকে এবং ওই সরকারের সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যদি দায়িত্বে থাকেন তাহলে আমরা স্বস্তি বোধ করব না। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর সর্বোচ্চ 1 মাসের মধ্যে রাষ্ট্রপতিকে জামাত অপসারণ করবে। এছাড়া রাষ্ট্রপতি নিজেও এক সাক্ষাৎকারে এবং রয়টার্সের সাথে সাক্ষাৎকারেই বলেছিলেন যে নির্বাচনের পরে তিনি থাকবেন না, হয়তো তিনি নিজেই পদত্যাগ করতে পারেন, এমন ঘটনা ঘটতে পারে। এবং পদত্যাগ করলে কিংবা রাষ্ট্রপতি অপসারণ করলে ডক্টর ইউনূসকে জামাতকে ক্ষমতায় বসানোর পুরস্কার হিসেবে রাষ্ট্রপতি পদটি উপহার দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। আর অন্যদিকে তারেক রহমান 2007 সালে দেশ ছেড়ে ইউকেতে নির্বাসিত জীবন বেছে নিতে পেরেছিলেন। এবার হয়তো তিনি সেটিও পারবেন না। এবার হয়তো তিনি দেশে যে কোনো ভাবে আটকে যাবেন, কারণ জামাত জোট এমন ভাবে, এমন ভোটেই ক্ষমতায় আসবে যে ক্ষমতায় আসার কারণে কারো হেল্প লাগবে না। এমনকি দল জামাতেরও কারো হেল্প লাগবে না সরকার গঠন করতে। তারা এককভাবে সরকার গঠন করতে পারবেন, কিন্তু তারা এককভাবে সরকার গঠন করবেন না, তাদের জোটে যারা আছে তাদেরকে নিয়ে সরকার গঠন করবে। এবং আরেকটি কথা বলে রাখা ভালো, এই যে এনসিপির কতিপয় শীর্ষ নেতৃত্বকেও সংসদে টেনে আনা হবে যে কোনো উপায়ে, কিন্তু বিএনপি মাঝখান থেকে আউট হয়ে যাবে, সাইড লাইনে চলে যাবে। বিএনপি হয়তো কিছু আসন পাবে, ধরুন 100 আসন পেল, পেয়ে সংসদে হয়তো প্রধান বিরোধী দল হিসেবে থাকতে পারে, এমনটা হতে পারে। কিন্তু ব্যাপক একটা ব্যাপার ঘটবে। আলটিমেটলি যেটি আমার কাছে মনে হয় যে বিএনপির আওয়ামী লীগের সাথে নিয়ে আসা ছাড়া উপায় থাকবে না একটা পর্যায়ে। এই যে জামাত জোট যে ক্ষমতায় বসবে এবং এই ক্ষমতাটা স্থায়ী হবে না, কয়েক মাস। কারণ এমন পরিস্থিতি ঘটবে দেশে, যে পরিস্থিতিতে জামাত জোট কন্টিনিউ করবে ক্ষমতা। হ্যাঁ, অনেক কথা বলা হয় তারা সুসংগঠিত, এটা সেটা অনেক কিছু তারা কন্টিনিউ করবে, সেটা করবে কিনা সেটা আসলে দেখার বিষয়, দেখতে হবে। যাই হোক, আমরা প্রকাশ্যে হয়তো দেখবো যে প্রধানমন্ত্রী ভাবে তারেক রহমান চলছেন, কিন্তু 12 ফেব্রুয়ারির পর অন্য ঘটনা ঘটবে, এটাই আমরা দেখতে পাচ্ছি বলে মনে হয়। এখন 12 ফেব্রুয়ারি পর পর্যন্ত এই যে আমাদের যে বিশ্লেষণ, আমাদের যে মতামত, এটি বুঝতে হলে 12 ফেব্রুয়ারি পরবর্তী সময়কে দেখতে হবে। আমরা নিশ্চয়ই সেই সময়টি দেখব যে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে। এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে। দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই ট্রাম্পের গাজা বাহিনীতে
বাংলাদেশের ইউনুস বাহিনী অংশ নেবার আগ্রহ প্রকাশ করছে কেন? কার স্বার্থে, কিসের স্বার্থে? দর্শক, আপনারা ইতিমধ্যে সংবাদ মাধ্যমের কল্যাণে জেনেছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য যে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনা করেছেন তার অংশ হতে আগ্রহ প্রকাশ করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। জবাবে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারাও গুরুত্বপূর্ণ এই বিষয়ে বাংলাদেশের সাথে একযোগে কাজ করতে আগ্রহী। সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট অ্যালিসন হুকার ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা প্রকাশ করেছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তবে মার্কিন প্রশাসনের দিক থেকে এসব বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। গাজায় ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে বাংলাদেশের যোগ দিতে আগ্রহী সরকারের তরফ থেকে এটি প্রকাশের পর এ নিয়ে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। যে মুহূর্তে মুসলিম দেশগুলো ট্রাম্প বাহিনীতে যোগদান করবে কিনা সেই বিষয়ে দ্বিধান্বিত, এমনকি বাংলাদেশের এই মুহূর্তে তথাকথিত ভ্রাতৃপ্রতিম দেশ পাকিস্তান পর্যন্ত দ্বিধান্বিত, সেই মুহূর্তে আমাদের অন্তর্বর্তী সরকারের একজন প্রতিনিধি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ট্রাম্প প্রশাসনকে নিজ গরজে অফার দিচ্ছেন যে আমরা আপনাদের গাজা বাহিনীতে অংশ নেব। এটা কেন? এটা একটা চাটাচাটি। আসলে ট্রাম্প প্রশাসনকে বা মার্কিন যুক্তরাষ্ট্রকে এমন ভাবে চেটে দেওয়া যে চেটে দেওয়ার বিনিময়ে হলেও ডক্টর ইউনূসের পরিকল্পনায় যে ক্ষমতা আসছে, যে নির্বাচন আসছে, একটা জিনিস চিন্তা করুন। আসলে ডক্টর ইউনূস চলে যাচ্ছে মাত্র এক মাস। এই যে আমার সেনাবাহিনী জাতিসংঘ মিশনের বাইরে কোথায় পাঠাবো, এটা তো একটা নীতি নির্ধারণী সিদ্ধান্ত। এটা নিশ্চয়ই নির্বাচিত সরকারের সিদ্ধান্ত নেবার কথা। নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে আমি চলে যাচ্ছি এক মাস পরে, আমি ইতিমধ্যেই একটা প্রভাবশালী দেশকে উস্কায় দিচ্ছি, প্রভাবশালী দেশকে একটা আত্মঘাতী প্রস্তাব দিয়ে দিচ্ছি। আমি আগেই বললাম যে মুসলিম দেশগুলো এমনকি পাকিস্তান পর্যন্ত দ্বিধান্বিত যে ট্রাম্প বাহিনীতে যোগদান করবে কিনা, সেখানে আমি নিজে উস্কিয়ে দিচ্ছি। আজকে এক মাস পরে ইউনূস সরকার যদি চলেও যায়, যে নির্বাচিত সরকারটা আসবে সেই নির্বাচিত সরকারটার জন্য কিন্তু একটা বিপদ তৈরি করে গেলেন। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কদিন পরে বলতে পারবে যে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার তো আমাদেরকে এমন প্রস্তাব দিয়েছিলেন, এখন আপনি আসতে চাইছেন না কেন, যদি আসতে অস্বীকার করে। দেখুন, গাজা ইসরায়েল এই ইস্যুটা এমন একটা ইস্যু, এখানে যুদ্ধবিরতি বা অস্ত্রবিরতি কার্যকর হয়ে যায়, কিন্তু তারপরে কোনো অস্ত্রবিরতি, কোনো যুদ্ধবিরতি মানে না ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্প ঘটা করে অস্ত্রবিরতি, যুদ্ধবিরতির একটা আয়োজন করলেন 2 মাস আগে, অথচ গত বৃহস্পতিবারে ইসরায়েলে হামলায় ফিলিস্তিনে নিহত হয়েছে 14 জন। নিহতদের মধ্যে শিশু, বরাবর যেমন শিশু থাকে তেমন শিশুও আছে। চিকিৎসা সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সেখানে বাংলাদেশ প্রস্তাব করছে যে আপনার গাজা বাহিনীতে আমি থাকছি। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী একজন মার্কিন জেনারেল এই বহুজাতিক বাহিনীর নেতৃত্ব দেবেন, কিন্তু হামাস যদি সম্মতি না দেয় তাহলে এতে যুক্ত দেশগুলো ফিলিস্তিনি গোষ্ঠীটির সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে পড়তে পারে। বাংলাদেশ এই বাহিনীর অংশ যদি হয় তাহলে ফিলিস্তিনের সাথে সংঘাত, অর্থাৎ যে ফিলিস্তিন রক্ষা করার কথা বলে মুসলিম বিশ্ব, বাংলাদেশেও কেউ কেউ বলে, কেউ কেউ বলে না, মুসলিম চর্চা, মুসলিম ব্যবসা, ধর্ম ব্যবসা করে, তারাও কখনো কখনো বলে না। সেই মুসলিম ফিলিস্তিনিদের বিপক্ষে অবস্থান গ্রহণ করা হবে।
যেখানে পাকিস্তান সরকার এই গাজা বাহিনীতে যোগদান করার বিষয়টি বিবেচনা করছে, এমনকি যুক্তরাষ্ট্র প্রশাসনকেও পাকিস্তান তাদের অবস্থানের কথা জানিয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কয়েকদিন আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার বলেছিলেন যে আইএসএফ এ অবদান রাখতে পাকিস্তান নিশ্চিতভাবেই প্রস্তুত, তবে হামাসকে নিরস্ত্র করা আমাদের কাজ নয়। কয়েক মাস ধরে আইএসএফ এর ম্যান্ডেট কাঠামো সহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পাকিস্তানও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আইএসএফ এর অংশ হওয়ার প্রস্তাবের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান। আসলে পাকিস্তানও প্রস্তাব দিয়েছিল, দিয়ে পরে বিধায় পড়ে গেছে যে আসলে পরিণতি কি হবে। নিজ দেশে তারা প্রতিবাদের সম্মুখীন হবে, মুসলিম বিশ্বে তারা প্রতিবাদের সম্মুখীন হবে। পাকিস্তান, আপনারা জানেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই যে গাজা যুদ্ধবিরতি যে অনুষ্ঠানটা হয়েছিল, সেই অনুষ্ঠানে গিয়ে শাহবাজ শরীফ প্রকাশ্যে এমন ভাবে ট্রাম্পকে তেলবাজি করছিলেন যে ট্রাম্পের নোবেল পাওয়া উচিত। সেই পাকিস্তান খুব স্বাভাবিকভাবে এমন প্রস্তাব দেবে বা দিতে পারে এবং শেষ পর্যন্ত ট্রাম্প বাহিনীতে অংশ নিতেও পারে। কিন্তু বাংলাদেশ কি পাকিস্তানের প্রতি পদক্ষেপ অনুসরণ করছে? আজকে কিন্তু প্রশ্ন আসছে তেমনটাই। আমি শুরুতেই বলেছি যে প্রকৃতপক্ষে এর আগেও আইএসএফ এ যোগ দেওয়ার বিষয়ে অনেক মুসলিম দেশ আগ্রহ দেখালেও পরে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে অনেকগুলো রাষ্ট্র সেই অবস্থান থেকে সরে এসেছে। কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে স্পষ্টতা না থাকায় এখনই কোনো দেশই সেনা পাঠানোর প্রতিশ্রুতি দেয়নি। 16 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দোহায় একটি সম্মেলনের আয়োজন করে, যেখানে পাকিস্তান অংশ নেয়। সেখানে আইএসএফ মোতায়েন সহ ট্রাম্পের পরিকল্পনার পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা এবং বাহিনীর ম্যান্ডেট বিষয়ে ঐকমত্য গঠনের চেষ্টা করা হয়। তবে এই বৈঠকে ম্যান্ডেট নিয়ে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। এর অর্থ হলো গাজায় সেনা পাঠানোর ব্যাপারে মুসলিম দেশগুলোর সংশয় এখনো কাটেনি। বিশেষ করে আইএসএফ এর এখতিয়ার যদি হামাস সহ অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধী গোষ্ঠীকে জোরপূর্বক নিরস্ত্র করার বিষয়টি থাকে, তাহলে দেশগুলো বহুজাতিক এই বাহিনী অংশ নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। আইএসএফ এ পাকিস্তানের অংশগ্রহণ করা উচিত কিনা কিংবা বাংলাদেশের অংশগ্রহণ করা উচিত কিনা সেটি বিবেচনার জন্য সবার আগে গাজায় বর্তমানে কি পরিস্থিতি চলছে এবং ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ কিভাবে অগ্রসর হচ্ছে সেটি ভালোভাবে খতিয়ে দেখা জরুরি। বাস্তবতা হলো পরিকল্পনার পরবর্তী ধাপটি বেশ কিছু কঠিন বাধার মুখে পড়েছে। বলা চলে এর অগ্রগতি থমকে গেছে। আমরা বলছি যে গাজায় কি পরিস্থিতি চলছে, আপনারা শুনলেনই যে গত বৃহস্পতিবারেও ইসরায়েলি হামলা হয়েছে গাজায়। এই পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারে হামলা হয়েছে, গতকালকে বৈঠক হয়েছে। বাংলাদেশের ইউনিস প্রশাসন জানে না যে গাজা এখনো পর্যন্ত ইসরায়েল অস্থির করে রেখেছে? সেই জায়গায় কিভাবে প্রস্তাব দেয়? যদি বাংলাদেশের ভালো চেয়ে থাকে তাহলে তো এই রকম প্রস্তাব যদি দেওয়াও হয় এড়িয়ে যাবার একটা পথ খোঁজা লাগে, কিন্তু তা না করে উল্টো প্রস্তাব দিচ্ছে যে গাজা বাহিনীতে আমরা আছি। ট্রাম্পের পরিকল্পনায় দ্বিতীয় ধাপে রয়েছে গাজার জন্য শাসন ব্যবস্থা গড়ে তোলা, ইসরায়েলি বাহিনীর আরো প্রত্যাহার, হামাসকে নিরস্ত্র করা ও আইএসএফ মোতায়েন। তবে গাজার অন্তর্বর্তীকালীন শাসন তদারকির দায়িত্বে ট্রাম্পের নেতৃত্বে যে বোর্ড অফ পিস গঠন করার কথা বলা হচ্ছে সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। একইভাবে গাজার দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য যে ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি গঠনের কথা, সেই কমিটির সদস্যদেরও নাম প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন এসব শিগগিরই করা হবে, কিন্তু এটা এখন পরিষ্কার যে পরিকল্পনা নিয়ে অস্পষ্টতা ও ঐকমত্যের ঘাটতি রয়েছে।
গাজায় একটি দুর্বল অস্ত্র বিরতি কার্যকর হয়েছে বলেই এখনো পর্যন্ত ইসরায়েলি হামলা সেখানে বিদ্যমান। প্রতিদিনই ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করছে, সেই সঙ্গে পশ্চিম তীরে সামরিক কর্মকাণ্ডের মধ্যে নতুন বসতি গড়ে তুলছে। অক্টোবরে অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন। শীর্ষ ইসরায়েলি কর্মকর্তারা বারবার বলছেন, শান্তি পরিকল্পনা মেনে তারা গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করবে না, সেক্ষেত্রে হামাস অস্ত্র ত্যাগ করবে না। সম্প্রতি এক হামাস কর্মকর্তা বলেন, আলোচনা অচলাবস্থায় আইএসএফ এর দায়িত্ব ও ভূমিকা নিয়ে কোনো ঐকমত্য হয়নি। হামাসের সমর্থন ছাড়া গাজায় আইএসএফ মোতায়েন কার্যকর হবে না। বাংলাদেশের আইএসএফ এর অংশ নেওয়ার এই সিদ্ধান্ত বাস্তবতার বিরুদ্ধে যাবে। যদি আইএসএফ এর দায়িত্ব হয় হামাসকে নিয়ন্ত্রণ করা, তাহলে বাংলাদেশের এমন প্রস্তাব না দেওয়াই উচিত ছিল। তা না হলে বাংলাদেশি সেনারা সরাসরি হামাস ও অন্যান্য প্রতিরোধী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়বে। বাংলাদেশ সেনাবাহিনী কিংবা বাংলাদেশের মতো একটি মুসলিম দেশের ফিলিস্তিনিদের রক্ষা করার দাবি বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলবে। বাংলাদেশি সেনারা যদি ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, তার পরিণতি নৈতিক এবং জনমত প্রতিক্রিয়া দুই ক্ষেত্রেই ভয়াবহ হবে। অর্থাৎ বাংলাদেশ এক ভয়াবহ উনুনের মুখে দাঁড়িয়ে গেল এমন একটি আত্মঘাতী প্রস্তাব দিয়ে। আপনাদের মনে পড়ে নিশ্চয়ই যে মানবিক করিডোর ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, বিশেষ করে এই খলিলুর রহমান, মিয়ানমারে যে মানবিক করিডোর সেটি নিয়ে বেশ সরব ছিল। আজকে আরেকটি যাবার মুহূর্তে আমরা বলছি যে যাবার মুহূর্তে এমন সিদ্ধান্ত বা এমন কোন বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করে এমন কোন প্রস্তাব কাউকে তো দেওয়া উচিত না। এমন আত্মঘাতী প্রস্তাব, এটি সত্যিকার অর্থে মুসলিম বিশ্বের সঙ্গে কিংবা ফিলিস্তিনের সঙ্গে, ফিলিস্তিনের জনগণের সঙ্গে বাংলাদেশকে মুখোমুখি করে ছাড়ছে ট্রাম্প বাহিনীতে অংশগ্রহণ করার মাধ্যমে। এটি বলতে হবে যে নিঃসন্দেহে একটি আত্মঘাতী সিদ্ধান্ত। ইউনুস প্রশাসন গত 1.5 বছরের নানা আত্মঘাতী সিদ্ধান্তের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে। ঠিক তেমনি এই যাবার বেলায় আরেকটা আত্মঘাতী কর্মে আমাদেরকে ঢুকিয়ে দেবার প্রচেষ্টা। নিজেরা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রিয় হবার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই যারা দায়িত্বপ্রাপ্ত, তারা তো এক একজন মার্কিন নাগরিক, তারা মার্কিন স্বার্থ রক্ষা করবেন এবং এই মার্কিন স্বার্থ রক্ষা থেকে এ ধরনের আত্মঘাতী প্রস্তাব ইন দ্য লং রান আমাদের বাংলাদেশকে এগুলো নিয়ে আসলে ভুগতে হবে। এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি প্রধান উপদেষ্টা তারেক রহমান সপরিবারে ডিনার। প্রধানমন্ত্রীত্বের নিশ্চয়তা কি পেলেন তারেক রহমান? আপনারা ইতিমধ্যেই জানেন যে গতকাল রাতে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমান দুপরিবার একসঙ্গে ডিনার করেছেন। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ছিলেন এবং তার কন্যা দিনা ইউনুস ছিলেন এবং তারেক রহমানের পরিবারের সদস্যরা, যেমন তারেক রহমানের ওয়াইফ ডক্টর জুবাইদা রহমান এবং তার একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এই ডিনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও তার কন্যা দিনা ইউনুসের সঙ্গে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা 1 ঘন্টারও বেশি সময় অতিবাহিত করেন। এই সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। বিএনপি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সপরিবারে ডিনারের আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে স্ত্রী কন্যাকে নিয়ে যমুনায় যান তারেক রহমান। প্রধান উপদেষ্টার সঙ্গে একসঙ্গে ডিনারে অংশ নেন।
এদিকে গতকাল বিকেলে রাজধানীর ফরেস্ট সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাজনৈতিক কোনো এজেন্ডা নেই তাতে, শুধুই সৌজন্য সাক্ষাৎ এবং ডিনারের দাওয়াতে অংশ নেওয়া। এর বাইরে কি কোনো রাজনৈতিক আলাপ হয়নি? প্রধান উপদেষ্টা কি তারেক রহমানকে আশ্বস্ত করেছেন বা বলেছেন যে আপনি প্রধানমন্ত্রী আগামীর? এমনটা না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই যে দেখুন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে অ্যাক্ট করছেন, যে ভূমিকা পালন করছেন, তাতে মনে হচ্ছে যে বাহ্যিক দৃষ্টিতে যে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনকি প্রশাসন, সেনাবাহিনী, আর্মি, পুলিশ সবাই অ্যাক্ট করছে যে প্রধানমন্ত্রী আগামীতে হতে যাচ্ছেন তারেক রহমানে। কিন্তু আসলে কি হচ্ছে? আসলে যা হচ্ছে তা আমার কাছে মনে হচ্ছে এটা আমরা 12 ফেব্রুয়ারির পরে আমরা মেলাবো যে আসলে কি ঘটনা ঘটতে যাচ্ছে। আসলে নির্বাচন সামনে রেখে যেভাবে ছক কষা হচ্ছে, তাতে আগামী এই যে নির্বাচনটা হতে যাচ্ছে সেটা একদম বাংলাদেশে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে সাম্প্রতিক কালে, একদম নির্বাচনের ভোট গ্রহণ শেষ পর্যন্ত ভোট গণনারও একটি বড় অংশ জুড়ে বিএনপি ছাত্র দল মনে করেছে যে তারা বিপুল ভোটে বিজয়ী হবে। কিন্তু চূড়ান্ত ফলাফল যখন এলো তখন আশাহত হতে হলো। ছাত্র সংসদে কোনো জায়গায় ছাত্র দলের কোনো স্থান হলো না। একচেটিয়া ভাবে জামাতের ছাত্র সংগঠন, ছাত্র শিবির সংসদগুলো নিয়ে গেল। বিএনপির তখন কি করা থাকলো? ছক যেভাবে কষা হচ্ছে যে প্রধান উপদেষ্টা শেষ পর্যন্ত বিএনপির প্রতি দেখাবে যে হ্যাঁ আমরা আপনাদের সঙ্গে আছি, হ্যাঁ তারেক রহমান আপনাকে আমরা আগামীতে প্রধানমন্ত্রী বানাবো। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে যে শেষ পর্যন্ত আচরণটা এমন হবে যে আমরা আপনার সঙ্গে আছি। এবং ভোট গণনা এবার যে অবস্থা হবে, তাতে ভোট গণনা হয়তো সাথে সাথে আমরা সাধারণত সংসদ নির্বাচনের ফলাফল সেই রাতেই পেয়ে যাই, কিংবা সকালের মধ্যে পেয়ে যায়। ওই মধ্যরাতের মধ্যে মোটামুটি একটা ধারণা পেয়ে যায় যে কে বিজয়ী হয়েছে বা কে বিজয়ী হচ্ছে, কে ক্ষমতায় যাবে। এবার এমনটা হতে পারে যে কয়েকদিন ভোট গণনায় লাগিয়ে ফেলানো হতে পারে। এবং এখানে ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার থাকবে, এখানে অনেক কিছু থাকবে। সবকিছু মিলিয়ে ভোট গণনা শেষে হয়তো দেখা যাবে বিএনপি মনে করবে যে হ্যাঁ আমরা তো ক্ষমতায় চলেই যাচ্ছি। ভোট গণনা শেষে দেখা যাবে যে ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়াবহ পরাজয়। এবং এমন পরাজয় যে জামাত জোটের কাছে এমন পরিস্থিতি তৈরি হবে যে বিএনপিকে সরকার গঠনের জন্য প্রয়োজনও হবে না। এবং জামাত গতকালকে যে আসন বন্টন দেখা গেল, তাতে 179 আসন, এই 179 আসনের ম্যাক্সিমাম আসনে জামাত জয়ের টার্গেট নিয়ে মাঠে নেমেছে। এবং জামাত 150-এর অধিক আসনকে টার্গেট করে, যাতে এমনটাও হয় এককভাবে যদি জোটকে নাও নিতে হয়, এককভাবে যদি সরকার গঠন করতে হয়, তাও যাতে গঠন করতে পারে, এমন একটি টার্গেট নিয়ে জামাত মাঠে নেমেছে এবং কাজ করছে, নীরব কাজ করছে। মাঝে মাঝে অনেক কিছু বেরিয়ে আসছে। এই যে পোস্টাল ব্যালট নিয়ে আপনারা দেখছেন যে কলঙ্ক হচ্ছে, লঙ্কা কাণ্ড হচ্ছে। এই পোস্টাল ব্যালট, জাল পোস্টাল ব্যালটের পেছনে কারা যুক্ত আপনারা দেখতেই পাচ্ছেন, ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, এর সঙ্গে জামাত যুক্ত। এবং আসলে ইঞ্জিনিয়ারিং ভোটের নানা রকম আভাস পাওয়া যাচ্ছে। সবকিছু মিলিয়ে আগামী ইলেকশন একটা ইঞ্জিনিয়ারিং এর ইলেকশন হবে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে বিএনপি এতদিন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে গেছে। এই যে কোর্ট যে রায় দিয়েছে যে পরবর্তী নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার, তাতে মেনে নিয়েছে। বিএনপি একটা বিশেষ সরকারের অধীনে নির্বাচন করছে। বিএনপি আর একবার খুব বড় ধরনের একটা ধোঁকা খাবে যে অবস্থা সেদিকেই যাচ্ছে। যে কোনো ভাবে আমি বারবারই বলি, শুরুতেই বলেছি যে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হলেও এবার জামাত জোটকে ক্ষমতায় বসানোর একটা ভেতরের ব্লুপ্রিন্ট রেডি, সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী কাজ চলছে, যেগুলো প্রকাশ্য নয়, প্রকাশ্যে দেখা যায় না।
জামাত জোট ক্ষমতায় যাবে এবং জামাত জোট তাদের মতো করে সবকিছু সাজাবে। গত 31শে ডিসেম্বর জামাত আমির রয়টার্স একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, তাতে বলেছিলেন যে আগামী নির্বাচনের পর যে সরকার গঠন হবে সেখানে যদি জামাতে ইসলামী